আজকে যদি সাংবাদিক ভাইদের উপরে আর একবার যদি হামলা হয়, তাকে রাজপথে আপনাদের ব্যাপারে কঠোরভাবে দেখা হবে। সময় বড় দ্রুত বদলায়। ইতিহাসের পাতায় অনেক নাম উজ্জ্বল হয়ে থাকে, আবার অনেক নাম সময়ের আড়ালে হারিয়ে যায়। এই শহরেই কিছুদিন আগেও যিনি ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক বলিষ্ঠ কণ্ঠস্বর, আজ তিনি অনেকটাই নিভৃতে জীবনযাপন করছেন। তিনি রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এবং একটি জাতীয় দৈনিকের সিনিয়র রিপোর্টার। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী আদর্শ ও গণতন্ত্রের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আর রাজনৈতিক ও আদর্শিক অনুপ্রেরণা শুরু ৯০-এর দশকের শেষ দিকে। ২০০০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখে গভীরভাবে অনুপ্রাণিত হন তিনি। সেই প্রামাণ্যচিত্রে উঠে এসেছিল আন্তর্জাতিক অঙ্গনে জিয়াউর রহমানের ভূমিকা, জাতিসংঘে বাংলা ভাষায় দেওয়া ভাষণ এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার নানা উদ্যোগ। সেই অনুপ্রেরণা থেকে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। ২০০৪ সালে তেজগাঁও থানা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন রাজু আহমেদ। এরপর থেকে রাজপথের আন্দোলন, মিছিল, প্রতিবাদ সবকিছুতেই সক্রিয়ভাবে অংশ নিতে থাকেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অংশ নিতে গিয়ে তাকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি তার। ২০১৮ সালে দেশনেত্রী খালেদা জিয়াকে একটি মামলায় কারাগারে নেওয়ার দিন আদালত প্রাঙ্গণে পুলিশের লাঠিচার্জে আহত হন তিনি। সেই ঘটনার পর থেকেই শুরু হয় তার উপর নানা ধরনের চাপ ও হয়রানির অভিযোগ। সাংবাদিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে তাকে এবং তার পরিবারকে দীর্ঘ সময় আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়েছে। অভিযোগ রয়েছে, পুলিশ ও রাজনৈতিক প্রতিপক্ষের হামলার মুখেও পড়তে হয়েছে তাকে। এমনকি তার বাড়িতেও হামলার ঘটনা ঘটে এবং বৃদ্ধা মাকেও হেনস্থার শিকার হতে হয়। ২০১৮ সালেই চট্টগ্রাম রোডের কাঁচপুর ব্রিজ এলাকায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয় তাকে। এরপর ২০২২ সালে ২৪ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বটতলা বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি টর্চার সেলে আটকে নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই সময় তার পরিবারের ওপরও নেমে আসে কঠিন পরিস্থিতি। তার স্ত্রী তখন ৪ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময়ও তাকে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে আয়োজিত মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুরুতর আহত হন রাজু আহমেদ। সেই ঘটনায় তার মুখের বাম পাশের চোয়াল ভেঙে যায়, ডান কাঁধের পেছনের অংশে গুরুতর আঘাত লাগে। ২ পায়ে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি টিয়ার শেলের আঘাতে চোখের দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি। এরপরও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের সময় জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের হামলায় আবারও আহত হন এই সাংবাদিক নেতা। দীর্ঘদিনের আন্দোলন, হামলা ও নির্যাতনের স্মৃতি বহন করে আজও তিনি শারীরিকভাবে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তার অভিযোগ, ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এলেও তিনি চরম বৈষম্যের শিকার হয়েছেন। চিকিৎসা, পুনর্বাসন বা খোঁজ খবর নেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি বলে দাবি তার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার হামলা ও মামলার শিকার হওয়ার পরও এখনও তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পাননি। রাজু আহমেদের দাবি, তিনি ব্যক্তিগত কোনো সুবিধা চান না। তিনি চান শুধু তার ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি এবং মানবিক সহায়তা। তার মতে, যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, যারা গণতন্ত্রের জন্য ঝুঁকি নিয়েছিলেন, তাদের যেন ভুলে না যায় সমাজ। কারণ ইতিহাস শুধু বিজয়ের গল্প দিয়ে পূর্ণ হয় না, ইতিহাস পূর্ণ হয় সেই সব মানুষের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে,
যারা নিজেদের জীবন ঝুঁকির মুখে রেখে একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। আজ সেই প্রশ্নই সামনে এসেছে, আমরা কি খুব সহজেই ভুলে যাই তাদের কথা, যারা জেল জুলুম সহ্য করেছিলেন, যারা সত্য ও গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে ভয় পাননি? একজন সাংবাদিক নেতা, একজন আন্দোলনের কর্মী, আজ তিনি মূল্যায়নের অপেক্ষায়। তার এই নীরবতা কি তার প্রাপ্য, নাকি আমাদের সমাজেরই কোথাও একটা ভুল রয়ে গেছে, যেখানে অতীতের ত্যাগ ও সংগ্রামকে খুব সহজেই ভুলে যাওয়া হয়? বিস্মৃত যোদ্ধাদের স্মরণ করা শুধু ইতিহাসের দায় নয়, এটি একটি ন্যায়ভিত্তিক সমাজেরও দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, কাল প্রকাশ।